অন্ধকারে লুকিয়ে আছে ভয়। আপনি কি প্রস্তুত? আপনি কি প্রস্তুত? এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন বিশ্বজিৎ মণ্ডল নামে একজন ব্যক্তি। ওনার বাড়ি পশ্চিমবঙ্গের কলকাতাতে। উনি ওনার আপন দাদুর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। এই ঘটনাটি যখন ঘটে তখন 1960-এর দশকের আশেপাশের সময়টা। তখন ওনার দাদুর বয়স 18-19 বছর বা 20-21 বছর এরকম আর কি। তখন যেই ব্যাপারটি হয়, তখন ওনার দাদু বা ওনাদের ওইখানে যে আত্মীয় স্বজনরা ছিল তারা কৃষি নির্ভর ছিলেন। মূলত কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ তারা করতেন। এদিকে কি হয়, ওই গ্রামে একটা শ্মশান ছিল। ওই শ্মশানের ওখানে কোত্থেকে একজন তান্ত্রিক আসে, শ্মশানেই থাকে। গ্রামের লোকজন বিভিন্ন সমস্যা নিয়ে ওই তান্ত্রিকের কাছে যান। ওই তান্ত্রিক তন্ত্রমন্ত্র পড়ে ফু দেয়, বিভিন্ন সমস্যা সলভ হয়ে যেতে থাকে। এখন কি হয়, এই যেই বিশ্বজিৎ মণ্ডলের দাদু, ওনার নাম ছিল দীনেশ। এই দীনেশ দাদু এবং ওনার এক বন্ধু ছিল, তার নাম হচ্ছে অনন্ত। এই দীনেশ দাদু এবং অনন্ত দাদু, এই দুজন তো একদম পিঠাপিঠি বন্ধু, ছোটবেলা থেকে বড় হয়েছে, সবসময় একই সাথে থাকে, মানিক জোর বলতে হবে। এই দুজনের মনে শখ জাগে যে তারা তান্ত্রিক হবে। কারণ ওই সময়ে গ্রামের মানুষের কাছে তান্ত্রিক সাধু সন্ন্যাসীরা বেশ খুবই সম্মান পেত, টাকা পয়সাও মানুষ দিত, উপঢৌকন দিত, বিভিন্ন ভোগ দিত। তো ওনাদের শখ জেগেছে তারা তান্ত্রিক হবে। ওনারা সেই তান্ত্রিকের কাছে যান। একবারে তো বলা যায় না যে আমরা তান্ত্রিক হতে চাই, শুরুতে তার খেদমতে থাকেন, তার দেখাশোনা করেন। সেই তান্ত্রিকও খুশি হয়। দিনের বেলা তার সাথে থাকতেন, রাতের বেলা চলে আসতেন। রাতের বেলা তো শ্মশানে থাকা যায় না। এইভাবে সপ্তাহখানেক অতিবাহিত হওয়ার পর যখন তান্ত্রিকের মন টন খুব ভালো বলে মনে হচ্ছিল, তখন এই দীনেশ দাদু আর অনন্ত দাদু তান্ত্রিকের কাছে তাদের মনের ইচ্ছার কথা প্রকাশ করেন। তান্ত্রিক তো শুরুতে রাজি হতে চায় না, কিন্তু এই দুইজন তো নাছরবান্দা। তান্ত্রিকও দেখে ছেলে দুটো ভালো, আর তিনি তো এই গ্রামের স্থায়ী কেউ নন, চলে যাবেন। তো তাদেরকে যদি শিখিয়ে দেয়া হয় কিছু, যদি কিছু করে খেতে পারে ভালো। উনি ওই সেন্স থেকে চিন্তা করছেন, ঠিক আছে দুইজনকে শেখাবো। কিন্তু উনি শুরুতে তো না বলেছেন এবং বলেছেন এই পথটা অনেক কঠিন, অনেক কিছু মেনে চলতে হয়, স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। তো উনি ওনার নিজের এক্সাম্পল দিচ্ছেন যে দেখ, তোদের মতো তান্ত্রিক হওয়ার শখে আমি বাড়ি ছেড়েছিলাম, আজ পর্যন্ত সংসার ধর্ম পালন করতে পারি নাই, পরিবার থেকে বিচ্যুত হয়ে আছি, আমাকে সংসার করতে দেয় না, পরিবারের কাছে যেতে দেয় না, এভাবে ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছে। এটা তো কোনো জীবন না। মানুষ সম্মান করে, ভয়ভীতি করে, আমার দ্বারা মানুষের উপকার হচ্ছে, কিন্তু আমার নিজেরও তো একটা পরিবার থাকার কথা ছিল, আমার নিজেরও অনেক সুখ আহ্লাদ ছিল, সেগুলো সবকিছু বিসর্জন দিয়ে এইভাবে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। তা আমি চাই না এরকম আরো কেউ হোক। তারপরও তোরা যদি করতে চাচ্ছিস, আমি এমন কিছু শিখিয়ে দেবো, সবকিছু মেনটেন করে তোরা তোদের পরিবারের সাথে বসবাস করে যেন চলে ফিরে খেতে পারিস। তো ওরাও রাজি হয়। তো উনি বেশ কিছু বিষয় শিক্ষা দেন, টুকিটাকি কিছু বিষয় শিক্ষা দেন, ওনারাও সেগুলো সানন্দে গ্রহণ করেন। কিছু ব্যতিক্রমী জিনিসও শিক্ষা দেন, মানুষকে ক্ষতি করার, সেগুলো তারা শেখে। এর মধ্যে একটি ব্যাপার ওই তান্ত্রিক তাদেরকে বলে যে একটি কাজ তোদেরকে করতে হবে, তাহলে বিভিন্ন মানুষের সমস্যার সমাধানগুলো কোনো এক শক্তিশালী অশরীরীর মাধ্যমে তোরা করতে পারবি। এখন কি করতে হবে? তখন বলে যে কোনো এক অমাবস্যার রাত্রে আত্মহত্যাকারী কোনো অবিবাহিত মহিলা, যাকে কবর দেওয়া হয়েছে, পোড়ানো না, সেটা হিন্দু হোক মুসলিম হোক, অনেক সময় হিন্দুদের মধ্যে কিছু সম্প্রদায় আছে তারা কিন্তু লাশ কবর দেয়। তো এরকম একটা লাশের মাথা অমাবস্যা রাত্রে গিয়ে কেটে আনতে হবে, এবং আরো কিছু বিষয় শিক্ষা দেন, বলেন যে এই কাজগুলো করতে হবে। তো ওনারাও সানন্দে রাজি হন, দুই বন্ধু, দীনেশ দাদু আর অনন্ত দাদু। এর বেশ কিছুদিন পর তান্ত্রিক ওইখান থেকে চলে যান, ওই গ্রাম ছেড়ে কোথায় চলে যান আর বলতে পারেন। ওই তান্ত্রিকের সাথে আর কোনো দেখাও হয়নি, কিন্তু ওই তান্ত্রিক কিছু উপদেশ দিয়ে গিয়েছিলেন, সেটি মানতে হবে, আর না হলে ভয়ানক বিপদ নেমে আসবে। এদিকে এই দুইজন দাদু তারা চিন্তা করছে যে কবে কোথায় সন্ধান পাওয়া যায় কোন একটা অবিবাহিত মহিলা আত্মহত্যা করবে। দেখতে দেখতে সময়টা চলেও আসে। তাদেরই খুব একদম নিকটে একটা গ্রাম রয়েছে, ওই গ্রামের পাশের গ্রাম, সেখানে এক অবিবাহিত মহিলা কোনো কারণে বাসায় ঝগড়াঝাটি করে বিষ খেয়ে সুইসাইড করেছে। ওই সময় তো গ্রামের মানুষের কাছে ওই যে খেতে পোকামাকড় দমনের জন্য বিভিন্ন কীটনাশক থাকতো, ওই কীটনাশক খেয়ে সুইসাইড করে। এখন তারা চিন্তা করছে অমাবস্যা রাত কবে,
তাদের ভাগ্য প্রসন্ন ছিল, যেই দিন মারা যায় ওই মহিলা তার পরের দিনই ছিল অমাবস্যা। আর ওই মহিলার যে গোত্র, তারা ছিল বৈষ্ণব সম্প্রদায়ের। এরা আবার লাশ দাফন করে, পোড়ায় না ওইখানে, মানে ওই এলাকাতে। ওরা তো দিনের বেলা গিয়ে দেখে এসেছে যে কোথায় লাশ দাফন করা হয়েছে, চিন্তা করছে রাতের বেলা যাবে। তো রাতের বেলা দুই বন্ধু মিলে চলে গেছে সেখানে যেখানে কবর দেওয়া হয়েছিল। ওই সম্প্রদায়ের লোকদের যেখানে কবর দেওয়া হয় আর কি, তাদের একটা বিশেষ জায়গা রয়েছে, সেখানে তারা চলে যায়। যাওয়ার পথে কোনো অসুবিধা হয় নাই, পেছন থেকে কেউ ডাকাটাকিও করে নাই, ভয়ার্থ কণ্ঠে, পরিচিত কণ্ঠে কেউ ডাকে নাই। তারা চলে যান। যাওয়ার সময় কিছু জিনিস সাথে নিয়ে যান, অ্যালকোহল মানে নেশা জাতীয় কোন দ্রব্য, তারপরে একটা জীবন্ত আস্ত মুরগি, এরকম বেশ কিছু বিষয় ওরা সাথে করে নিয়ে যান। আর কিছু লোহা জাতীয় কোনো পেরেক বা এই টাইপের কিছু, যেটা তান্ত্রিক বলে দিয়েছিল। তারা ওই কবরের কাছে যান, কবর খুলে ফেলেন। কবর খুলে ফেলার পর দুজন নামেন। নামার পর ওই লাশটার মুখ যখন তারা বের করে, লাশটা কিন্তু একটা কাপড়ে পেঁচানো ছিল, কাপড়ের কাপড় বা অন্য কোনো কাপড় কিনা এটা ঠিক বলতে পারেন নাই বিশ্বজিৎ মন্ডল দাদা। তো মুখ খোলার পরেই তারা মানে বেশ ভীত হয়ে যান। কারণ হলো, যখনই মুখ খুলেছে হঠাৎ করে ওই লাশটি চোখ খোলে, এবং চোখটা মনে হচ্ছে মানে লাল টকটকে না, নীল টকটকে, মানে নীলাভ চোখ, সেখান থেকে আলো বের হচ্ছে। এবং ওই লাশটা হা করে, এবং হা করলে একটা শব্দ হয় না, হা এরকম একটা শব্দ ওরকম শব্দ হয়, মানে ওর মুখের মধ্যে কিছু দিতে হবে। তখন ওই লাশের মুখের মধ্যে অ্যালকোহল ঢেলে দেওয়া হয়, তারপরে পেরেক জাতীয় কিছু দেয়া হয়, এবং এরপরে ওই মুরগিটা যেটার সাথে নিয়ে যাওয়া হয়েছে দ্রুত জবাই করে ওই রক্তটা মুখের মধ্যে দিয়ে দেয়া হয়। এরপরে ওই মুখটা বন্ধ হয়ে যায় এবং ওই চোখটাও বন্ধ হয়ে যায়। তখন এক কোপে ওই মাথাটা আলাদা করে ফেলা হয়। তখন ওই মাথা নিয়ে তারা উঠে আসে, আবার কবরটা ঠিকঠাক করে দেয়। তো তারা যখন নিয়ে চলে আসছিল, তখন পেছন থেকে বিভিন্ন শব্দ, ভয়ানক শব্দ, পরিচিত মানুষের কণ্ঠে ডাক, তারপর কান্নার আওয়াজ, এরকম শব্দ তারা শুনতে পায়। তারা কি করে, ওদিক দিয়ে আসার সময় একটা বেল গাছের নিচে ওই মাথাটা আবার পুঁতে রাখে। ওই তান্ত্রিক বলেছিল যে আসার সময় কোনো একটা বেল গাছের নিচে ওই মাথাটা পুঁতে রাখতে হবে। ঠিক 1 মাস পর পরবর্তী অমাবস্যা যেটা আসবে, সেই অমাবস্যায় এই যে মাথাটা, এই মাথাটাকে কিছু রিচুয়াল করতে হবে। একই রকম ভাবে 1 মাসের মধ্যে তো ওই মাথার ভিতরে থাকা যেই মাংস, চামড়া, এগুলো তো পচে কঙ্কাল হয়ে যাবে আর কি। ওইটাকে অ্যালকোহল দিয়ে গোসল করাতে হবে। তারপরে আবার একটা মুরগি বা কোনো একটা পশু জবাই করে রক্ত ঢেলে সেটাকে মাখাতে হবে। এইভাবে নির্দিষ্ট কিছু রিচুয়াল করতে হবে। কারণ হচ্ছে ওই মাথাটা কাটার সাথে সাথে ভয়ানক শক্তিশালী এক অশরীরী তাদের সাথে চলে আসবে। এই অশরীরীকে দিয়ে তারা অনেক কাজ করতে পারবে। কিন্তু প্রতি মাসে অমাবস্যার রাত্রে এই রিচুয়ালটা যদি না করা হয়, তাহলে ওই অশরীরীটা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যাবে, তখন তাকে আর নিয়ন্ত্রণে রাখা যাবে না। এই বিষয়টা কিন্তু তান্ত্রিক বলে দিয়েছিল। তো তারা কি করেছে, আসার পথে ওই বেলগাছের নিচে ওটাকে পুঁতে দিয়ে পিছন থেকে ডাক দিয়েছে, তারা ভয় পায়নি, বাড়িতে চলে আসছে। এরপরেই মূলত ওই তান্ত্রিক ছোট ছোট কিছু বিষয় শিখিয়ে দিয়েছিল, সেগুলো তারা প্রয়োগ করা শুরু করে, এবং তারা মানুষের উপকারের পরিবর্তে ক্ষতির কাজটাই বেশি শুরু করে দেয়। যেমন কারো গাছে কোনো ফল হয়েছে, ফল পেকেছে, তারা কি করতো, ওই গাছের নিচ দিয়ে যাওয়ার সময় তারা তন্ত্রমন্ত্র করে ফু দিত, ওই গাছের সবগুলো ফল নষ্ট হয়ে যেত, ভিতরে পোকা হয়ে যেত অথবা পড়ে যেত, ওই গাছ মারা যেত। কোনো ব্যক্তি মুড়ি ভাজছে বা কোনো একটা খাবার তৈরি করছে, পিঠা তৈরি করছে, তারা ওদিক দিয়ে যাওয়ার সময় তন্ত্রমন্ত্র পরে ওই বাড়ির দিকে ফু দিলেই ওই জিনিসগুলো নষ্ট হয়ে যেত। এরপরে যদি দেখতো যে কোনো একটা গাই গরু তার বানে দুধ রয়েছে, তখন কি করতো, ওরা ওই গরুকে বান মারত, ফলে ওই গরু শুকিয়ে যেত এবং তার বানের দুধ নষ্ট হয়ে যেত, গরুটাও আস্তে আস্তে শুকিয়ে মারা যেত। এই টাইপের অপকর্ম তারা দুজন মিলে শুরু করে দেয়। কিন্তু গ্রামের লোকজন শুরুতে বুঝতে পারে নাই যে এই দুইটা ছেলে মিলেই এই কাজটা করছে। লোকজন তো যখন কিছুটা বুঝতে পারে, তা তো ভয়, ওদের দুজনকে ভয় পায়। এদিকে এই দুজনের নামে বাড়িতে নালিশ যাওয়া শুরু করে। বাড়ির লোকজন
খুব বকাঝকা করে, তোরা কি শুরু করছিস, সেইরা এই কাজগুলো মানুষের কেন ক্ষতি করছিস, আমরা তো এভাবে মানুষের ক্ষতি করি নাই কখনো, মানুষ আমাদেরকে ভালো জানে, আর তোরা কি শিখলি আর মানুষকে ক্ষতি করে বেড়াচ্ছিস, এগুলো বাদ দে, স্বাভাবিক জীবনে ফেরত আয়, ভগবানের কাছে তওবা কর। কিন্তু এই দুইজন এমন মজা পেয়েছে মানুষকে ক্ষতি করার মাধ্যম দিয়ে, তারা কিন্তু আর এসব মানে ভালো ভালো কথা তাদের মাথায় আর ধরে না, কারণ তাদের বয়সটাও তো ওই রকম, ভালো কথা যে মাথায় ঢুকবে ওরকম বয়স তো তারা তখন পৌঁছান নাই, যার কারণে তারা ক্ষতি করে বেশ মজা পাচ্ছিলেন। এদিকে কি হয়, দিন যায়, সপ্তাহ যায়, মাস চলে যায়, কিন্তু ওই যে তান্ত্রিক বলে দিয়েছিলেন যে একটা রিচুয়াল করতে অমাবস্যার রাত্রে, তা না হলে যে পিশাচ তাদের সাথে চলে এসেছে, এই পিশাচটা ক্ষিপ্ত হয়ে যাবে এবং এই পিশাচকে দিয়েই তারা বিভিন্ন কাজ অসাধ্যকে সাধন করতে পারবে। বিভিন্ন কাজের ব্যস্ততায় এবং টুকটাক কাজে সফলতা পাওয়ার কারণে তারা এই যে রিচুয়ালের এই ব্যাপারটা ভুলেই গিয়েছিল। এর মধ্যে কি হয়, এই যে অনন্ত দাদু, যিনি মানে দীনেশ দাদুর বন্ধু, তার এক পিসির বিয়ে পড়ে। মূলত এই বিয়ের ব্যস্ততায় দুই বন্ধু বা বন্ধুর পিসির বিয়ে, দুজন মিলে নেমন্তন্ন থেকে শুরু করে বিভিন্ন ব্যস্ততার মধ্যে তারা ছিল, যার কারণে এই বিষয়টা তাদের মাথায় আসলে আর অতটা ছিল না। একবার কি হয়, কোনো এক দিন আর একটা গ্রামে ওই যে অনন্ত দাদুর পিসির বিয়ে উপলক্ষে তাদের এক আত্মীয়কে নিমন্ত্রণ করতে যেতে হবে। ওখানে একটা ছোট্ট নদী আছে, নদীটা পার হতে হবে। এখন ওই অনন্ত দাদু দীনেশ দাদুকে বলে যে বন্ধু তুই চল। এখন দীনেশ দাদু বলে যে না, নদীর ঘাটে ওনাদের আবার ওই ঘাট ইজারা নেওয়া থাকতো। ওই ইজারা সরকারকে আমরা দেখি যে বিভিন্ন বাজার ঘাট ইজারা নিয়ে সরকারকে কিছু একটা টাকা পে করতে হয়, তো ওনাদের ওইখানে ওরকম ইজারা নেওয়া ছিল। তখন দীনেশ দাদু বলে যে আজকে ঘাটে তাকে বসতে হবে, এই জন্য যাওয়া যাবে না, আর একদিন অন্য কোথাও যাব, কি আর করা। তখন অনন্ত দাদু বলে যে আমার তো ওইখানে দাওয়াত দিয়ে ফিরতে ফিরতে রাত হয়ে যেতে পারে, তুই কিন্তু ঘাটে থাকিস, পরে একসাথে বাড়িতে ফিরবো। এখন দীনেশ দাদু বলে হ্যাঁ ঠিক আছে, এটা থাকবো, কোনো সমস্যা নেই। অনন্ত দাদু তো তাদের ওই গ্রামে, ও গ্রাম ছেড়ে অন্য গ্রামে নেমন্তন্ন করতে গেছে। তো ওই সময় ছিল বৈশাখ মাস, বিকেলবেলা প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে এবং এই ঝড় বৃষ্টি সন্ধ্যার পরে অব্যাহত ছিল। অনন্ত দাদু ওই আত্মীয় বাড়িতে নেমন্তন্ন করে ফেরত আসছিলেন। আত্মীয় বাড়ির লোকজন বলেছিল আজকে থেকে যেতে, উনি এবার বলেছেন যে না, আমার বন্ধু ঘাটে অপেক্ষা করছে, ওর সাথে একবারে বাড়িতে যাবো, কোনো সমস্যা নেই। তো অনন্ত দাদু বাড়িতে ফেরত আসছিলেন। তো ফেরত আসার সময় ওই নদী তো ছোট্ট, একদম ছোট্ট আর কি, বলা গেল যে সাঁতরে পার হওয়া যায়, এতটা ছোট, আর খুব বেশি গভীরও না। যেহেতু ঝড় বাদল হয়েছে, অনন্ত দাদু দেখলেন যে দীনেশ দাদু আর ওখানে নাই, কারণ না থাকাটাই স্বাভাবিক, ঝড় বাদলের ভিতরে থাকাও যায় না। আর দীনেশ দাদু চিন্তা করছেন যে ঝড় বাদল হয়েছে, ও হয়তো আর আসবে না, উনিও চলে গিয়েছেন বাড়িতে। তো বিভিন্ন কষ্টে কষ্টে নদী পার হন অনন্ত দাদু, পার হয়ে আসছিলেন। আসার পথে ওই যে যেই একটা বাগানের মধ্যে বেল গাছ, ওই বেল গাছের নিচে যে একটা মাথা পুঁতে ছিল, ওই বাগানের ভেতর দিয়ে উনি আসছেন। ওদিকে ঝড় বাদল শেষ হয়ে আকাশে কিন্তু চাঁদ এবং মেঘের লুকোচুরি হচ্ছে, কখনো একটু আলো হয়, আবার মেঘে ঢেকে যায়। অনন্ত দাদু হাঁটছেন, হাঁটতে হাঁটতে দেখেন সাদা কাপড় পরা একজন মহিলা বাগানের ভেতর দিয়ে হেঁটে বেড়াচ্ছে, আর কি যেন খুঁটছে, মানে তুলছে আর কি। তো ওই গ্রামে একজন হিন্দু বিধবা ভদ্র মহিলা ছিলেন, বেশ বয়স্ক। উনি কি করতেন, বিভিন্ন মানুষদের মুড়ি ভেজে দিতেন, মুড়ি তারপরে খই এগুলো ভেজে দিতেন। মানুষজন চাল টাল দিয়ে যেত তাকে, উনি এগুলো ভেজে দিতেন, এর বিনিময়ে কিছু টাকা পেতেন, আর ওই মুড়ি খইয়ের কিছু একটা অংশ উনি পেতেন। বেশ ভালোই উনার যাচ্ছিল দিনকাল। এখন যেহেতু মানুষজন শুধু চাল দিয়ে যেত, জ্বালানির খড়িগুলো তো দিয়ে যেত না, তো উনি কি করতেন, গ্রাম মোড়ে ঘুরে বিভিন্ন শুকনো খড়িগুলো তুলতেন। যেহেতু ঝড় বাদল হয়েছিল, গাছের অনেক ডালপালা ভেঙে পড়েছিল, এই অনন্ত দাদু চিন্তা করেছে যে ওই যে হিন্দু ভদ্র মহিলা, বিধবা ভদ্র মহিলা, উনি সম্ভবত এই ডালপালা খুঁড়তে আসছেন এবং উনি এভাবে মাঝে মাঝে রাত বিরতে খোটেন। তো উনি ওই সাদা শাড়ি পরা ওনাকে দেখে, ওই অবস্থাকে দেখে মনে করেছে যে ওনার পরিচিত কোন একজন ব্যক্তি। তো উনি দূর থেকে ডাক দিয়েছেন, ও দাদিমা, ও দাদিমা, দাঁড়াও দাঁড়াও। এখন দেখে যে সে তার কথা শোনে না, সে একদিকে হেঁটে যায়। কারণ অনন্ত দাদু চিন্তা করছে কি ব্যাপার, উনি আমার কথা শোনে না কেন, আমি তো তার পরিচিত। আবার অনন্ত দাদু চিন্তা করছে যে তারা তো যে বিভিন্ন সময় ওই মুড়ি নষ্ট করে দিত, খই নষ্ট করে দিত, পিঠা বানানো সময় নষ্ট করে দিত, এটা তো ওই দাদু জানে, এই জন্য মনে হয় সে খুব রাগ তার উপরে, এই জন্য কথা শুনতে চাচ্ছে না। তো এরপরে কি করে, উনি তার পিছু নিতে থাকে, অনন্ত দাদু ওই দাদুর পিছু নিতে থাকে, কারণ রাতের বেলা একা একা যাবে, একটু গল্প করতে করতে যাক আর কি, আর কিন্তু পরিচিত। তো যখন উনি তার দিকে কিছুটা এগিয়েছেন,
হঠাৎ করে অনন্ত দাদুর মনে হয় পেছনে সজোরে এক ধাক্কা, প্রচন্ড এক আঘাত। এরপর তারা কিছু মনে নাই। সকালবেলা অনন্ত দাদুর বাড়ি থেকে দীনেশ দাদুর বাড়িতে লোক আসে যে দীনেশ, অনন্ত কোথায়? অনন্ত তো রাত্রে বাড়ি ফেরে নেই। তখন তো দীনেশ দাদু বলে যে আমাকে তো বসতে বলছিল, আমি তো চলে আসি, ঝড় বদলের কারণে মনে করছি যে হয়তো বা ওর আত্মীয় বাড়িতে থেকে গেছে। তখন ওই আত্মীয় বাড়িতে খবর নেওয়া হয়, বলে যে না, সে তো চলে গেছে। তখন সকলে চিন্তা করে কোথায় গেল, খুঁজতে থাকে, চারদিকে খুঁজে কোথাও পাওয়া যায় না। তখন সেই বাগানের মধ্যে যায়। বাগানের মধ্যে খুঁজতে 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 একটা জায়গায় অনন্তকে পাওয়া যায়। মানে এমন অবস্থা, কোন একটা মানুষকে যদি চোখা চোখা ডালপালার ভেতর দিয়ে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়, তখন তার সমস্ত শরীরে কেটে ছিঁড়ে কি অবস্থা হয়, ঠিক তেমন একটা অবস্থা, রক্তারক্তি অবস্থা। তার চেহারা চেনা যাচ্ছে না, রক্তে মাখামাখি হয়ে এমন একটা অবস্থা হয়ে আছে। তখনও সে জীবিত ছিল। উদ্ধার করা হয়, উদ্ধার করে তাকে চিকিৎসা দেওয়া হয়, মেডিকেল ট্রিটমেন্টই দেওয়া হয়। আস্তে আস্তে উনি কিছুটা সুস্থ হতে থাকেন, কিন্তু ভয়ানকভাবে উনি শুকিয়ে যেতে থাকেন, একদম হাড্ডি সার, কঙ্কাল সার হয়ে যান এই অনন্ত দাদু। কথাই বলতে পারেন না ভালো করে। এদিকে ট্রিটমেন্ট চলছে। তখন তো আসলে ডাক্তারি ট্রিটমেন্ট থেকে কবিরাজি ট্রিটমেন্টটাই বেশি চলে। কিছু কিছু কবিরাজ দেখানো হয়, কবিরাজ বুঝতে পারেন না আসলে সমস্যাটা কি। পরে একটা ভালো তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়। সে তান্ত্রিক দেখে শুনে বলে যে এরা দুজন তো খুব একটা খারাপ কাজ করেছে, যে কাজের ফলশ্রুতিতে আজকে ওর এই পরিণতি। ওকে বাঁচানো যাবে কিনা আমি জানি না, তবে ওর পরেই দীনেশের পালা আসবে। তখন বাড়ির লোকজন জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ওই তান্ত্রিক বলে যে আমার সাথে থাকা জিনেরা বলেছে ওরা এক পিশাচকে সাথে নিয়ে ঘুরছে, এবং এই পিশাচটা সাথে আসছে তখনই যখন এইরকম একটা মেয়ের মাথা কেটে তারা নিয়ে ওই বেলগাছের নিচে রেখেছে। আর 1 মাস হয়ে যাওয়ার পরে যখন ওই পিশাচটার যেই রিচুয়াল তারা যেটা করেনি, এখন পিশাচটা ক্ষিপ্ত হয়েছে, এবং ক্ষিপ্ত হয়েই মূলত অনন্তকে আঘাত করেছে। ওকে বাঁচানো খুব কঠিন। তবে এরপরে দীনেশের পালা। এখন সমাধান কি? তান্ত্রিক বলে যে সমাধান একটা আছে। সমাধানটা হচ্ছে ওরা যেখানে ওই মাথাটা রেখে দিয়েছে ওই মাথাটা উদ্ধার করতে হবে। উদ্ধার করার পর একটা নির্দিষ্ট রিচুয়াল করতে হবে। রিচুয়াল করে ওই পিশাচটাকে মুক্তি দিতে হবে। মুক্তি দেওয়ার পর একটা লাল কাপড়ে মুড়ে নদীতে ওই মাথাটাকে ছেড়ে দিতে হবে। তাহলেই ওই পিশাচটা মুক্তি পাবে। আর সৃষ্টিকর্তার কাছে এদের দুজনকে তওবা করতে হবে যে কখনোই তারা আর এই কাজ করবে না। তখন অনন্ত দাদু এবং দীনেশ দাদু স্বীকার করে তারা এই কাজটা করেছে। এখন এই বিষয়টা খুব গোপন রাখা হয়েছিল, কারণ হলো একটা মেয়ের কবর খুঁড়ে, একটা সম্প্রদায়ের মেয়ের কবর খুঁড়ে তার মাথা কেটে নিয়ে আসা হয়েছে। এটা যদি গ্রামবাসী জানে, ওই গ্রামের লোকজন, তাহলে কি একটা অবস্থা হবে। ওই সময় তারা বিষয়টা আসলে চেপে যায় যে এক্সাক্ট কোন গ্রাম থেকে এটা নিয়ে আসা হয়েছিল, সঙ্গত কারণে আর কি, যাতে অশান্তি সৃষ্টি না হয়, গ্রামে গ্রামে কোন একটা প্রবলেম সৃষ্টি না হয়, এই জন্য তারা চেপে গিয়েছিলেন। কিন্তু তারা বলেছিল কোথায় ওই মাথাটা রেখেছে। ওই বেলগাছের নিচ থেকে মাথাটা উদ্ধার করা হয়। পরে ওই তান্ত্রিক সেটাকে রিচুয়াল করে তাদের যে নিয়মে, ধর্মীয় যে নিয়মে, ওই মাথাটাকে নদীতে বিসর্জন দিয়ে দেওয়া হয় এবং ওই পিশাচকে মুক্তি দিয়ে দেওয়া হয়। অনন্ত দাদু উনি কিন্তু আর বাঁচেন নাই। যে অসুস্থতা ওনাকে পেয়ে বসেছিল ওই অসুস্থতা থেকে তার মৃত্যু হয়ে গিয়েছিল। আর দীনেশ দাদু, ওনার তেমন কোনো সমস্যা না হলেও ওনার পরিবার থেকে বলে দেওয়া হয় তুমি স্বাভাবিকভাবে জীবনযাপন করো, আর কখনোই এই টাইপের কাজ করবে না। তখন উনিও প্রতিশ্রুতি দেন যে উনি স্বাভাবিক জীবনযাপন করবেন আর কখনো এই কাজ করবেন না। এরপরে দীনেশ দাদু বিয়ে শাদী করেন, তার সন্তানাদি হয়। উনি আর কখনোই এই টাইপের কাজে যান নাই, উনি স্বাভাবিকভাবেই জীবনযাপন করেছেন। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, নিশ্চয়ই বুঝতে পারছেন যে তান্ত্রিক হওয়ার নেশা, এটা যখন মানুষকে পেয়ে বসে, অনেক হিতাহিত জ্ঞান তাদের ভিতরে কাজ করে না, যার ফলে কি ভয়ানক পরিণতির দিকে তারা চলে যাচ্ছে এটা তারা বুঝতে পারে না। কারণ যে ভয়ানক পিশাচকে তারা বশীভূত করে কাজ করতে চায়, সেই পিশাচকেও একটা মারাত্মক পদ্ধতিতে খুশি রাখতে হবে। যদি একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু পরিণতি খারাপ। অনন্ত দাদু তার জীবন দিয়ে সেটা প্রমাণ করে গেছেন। দীনেশ দাদুর ভাগ্য ভালো, উনি ফেরত আসতে পেরেছিলেন। প্রিয় লিসেনার্স, আশা করছি এই টাইপের কাজে আমরা কেউ কখনোই উৎসাহিত হব না, এই টাইপের কাজও কখনো কেউ করব না। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের এপিসোড। আশা করছি আমাদের এবারের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ।